প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের সঙ্গে আছো। তোমাদের সবাইকে এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিউটনীয় বলবিদ্যা অংশটা আমি নিচ্ছিলাম। তোমাদের 8 নং ক্লাসে আজকে আমরা 8 নং ক্লাস নেব। এই ক্লাস শেষে আমরা যেটি জানতে পারবো তা হচ্ছে বিভিন্ন প্রায়োগিক সমস্যা ও তার সমাধান। এবং সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান। আমরা এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব, কোনো টপিক নয়। তো গত ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম তোমাদের একটা, সেই সৃজনশীল প্রশ্নটা আশা করি তোমরা সকলে করেছো। তারপরে আমি আজকে তোমাদের সেই অংশটা আজকে একটু আলোচনা করব। তোমাদের সৃজনশীল প্রশ্নটা ছিল একটা পিকিউ, দৃঢ় বস্তুর ভর কেন্দ্র জি। পিকিউ একটা দৃঢ় বস্তু আছে, এই দৃঢ় বস্তুর ভর কেন্দ্র জি, বস্তুটির ভর 10 কেজি, এই পিকিউ বস্তুটার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 5 মিটার। এটার চক্রগতির ব্যাসার্ধ 5 মিটার। তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। কি ছিল? ক ছিল চক্রগতির ব্যাসার্ধ কি? খ টর্ক ব্যাখ্যা করো। গতে ছিল বি অক্ষটি জি বিন্দুগামী হলে, এই যে বিজি অক্ষটা জি বিন্দুগামী, এর ভর কেন্দ্রগামী যদি হয় তাহলে পিকিউ বস্তুটির জড়তার ভ্রামক নির্ণয় করে। পিকিউ বস্তুটার জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে বি অক্ষের সাপেক্ষে। আর ঘ নাম্বার প্রশ্ন ছিল এ অপর একটি অক্ষ 2 মিটার দূরে, এই অক্ষটা এই অক্ষ থেকে 2 মিটার দূরত্বে আছে বি এর সমান্তরালে। বি এর সমান্তরালে এই অক্ষটা, এই এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব 2 মিটার। এই অক্ষের সাপেক্ষে পিকিউ এর জড়তার ভ্রামক গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই অক্ষের সাপেক্ষে পিকিউ এর জড়তার ভ্রামক কত হবে সেটা গাণিতিকভাবে আমাদের ব্যাখ্যা করতে হবে। তো তোমরা জানো, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি চক্রগতির ব্যাসার্ধ। যদি কোনো দৃঢ় বস্তু একটি নির্দিষ্ট বিন্দু যেখানে বস্তুটি সমস্ত ভর কেন্দ্রীভূত আছে ধরা হয় এবং ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দুতে জড়তার ভ্রামক সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান হয়, তবে অক্ষ হতে ওই বিন্দুর দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। অর্থাৎ কোনো একটা দৃঢ় বস্তুর যে জড়তার ভ্রামক হবে, সেই দৃঢ় বস্তুটাকে যদি একটি বিন্দুভরের বস্তুতে রূপান্তর করি তাহলে ওই অক্ষের সাপেক্ষে ওই বিন্দুভরের বস্তুর জড়তার ভ্রামক যদি একই থাকে তাহলে ঘূর্ণন অক্ষ থেকে বিন্দুভরের বস্তুর দূরত্বটা হবে চক্রগতির ব্যাসার্ধ। তোমাদের পূর্বে আমি বলেছি। তো টর্ক দেখো, টর্কটাও তোমরা জানো, পূর্বেই আমরা জানি যে কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুতে ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত বল বা দ্বন্দ্বের ভ্রামককে টর্ক বলে। কোনো নির্দিষ্ট অক্ষের চারদিকে ঘূর্ণায়মান কোনো বস্তুর ত্বরণ সৃষ্টির জন্য প্রযুক্ত বল বা দ্বন্দ্বের ভ্রামক, টর্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? টাউ দ্বারা প্রকাশ করি। ব্যাখ্যা কি? কোনো অক্ষ বা বিন্দুর সাপেক্ষে কোনো বলের ভ্রামকের মান বলের পরিমাণ ও অক্ষ হতে বলের ক্রিয়া রেখা লম্ব দূরত্ব ডি এর গুণফল দ্বারা নির্দেশিত হয়। আমরা পূর্বেই এটা পেয়েছি। কিন্তু টর্ক অর্থাৎ বলের ভ্রামক বল গুণ লম্ব দূরত্ব, এই বল প্রয়োগ বিন্দু থেকে তার লম্ব দূরত্বের গুণফল হচ্ছে টর্ক। তাহলে কোনো বস্তুর উপরে যদি এফ বল প্রযুক্ত হয় এবং ঘূর্ণন অক্ষ থেকে তার লম্ব দূরত্বটা অবশ্য ডি সাইন থিটা হবে, সেই অংশটা আসলে সেই অংশটাকে আমরা ধরতে পারি আর। তাহলে টাউ সমান সমান আর ক্রচ অফ এফ, এটা আমরা পূর্বেই জানি। 3 নাম্বার প্রশ্নটা দেখো। 3 নাম্বার প্রশ্নটাও তোমরা গত আগের ক্লাসে একটু আলোচনা করেছিলাম। বি অক্ষটি জি বিন্দুগামী হলে পিকিউ বস্তুটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এই অংশটা তোমরা জানো, পূর্বে তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছিলাম। অনিয়মিত করে পিকিউ বস্তুটির ভর, এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার, বের করতে হবে জড়তার ভ্রামক আই। তাহলে আমরা কি জানি? আই সমান সমান এম কে স্কয়ার। আই হচ্ছে জড়তার ভ্রামক, এম হচ্ছে ওই পিকিউ বস্তুটার ভর এম, আর কে হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তাহলে এখানে বস্তুটার ভর এম সমান সমান 10 কেজি আর কে এর মান হচ্ছে 5 মিটার, তাহলে 250 কেজি মিটার স্কয়ার। এটা হচ্ছে গ দাগের উত্তর। আর ঘ দাগটা তোমাদের ক্ষেত্রে একটু নতুন। ঘ দাগটা তাও তোমরা অবশ্য পেরেছো হয়তো। এখানে দেওয়া আছে এ অপর অক্ষ বি হতে এইচ সমান সমান 2 মিটার দূরে, অর্থাৎ এ এবং বি এর এই দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার এবং বি এর সমান্তরাল, এই অক্ষটা বি এর সমান্তরাল। তাহলে আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে
এই অক্ষের সাপেক্ষে পি কিউ এর জড়তার ভ্রামক কি হবে? আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্য অনুসারে জানি, আই প্রাইম ধরে নিলাম যে এই অক্ষের সাপেক্ষে পি কিউ এর জড়তার ভ্রামক আই প্রাইম সমান সমান কি হবে? বি এর সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ যে কোনো একটা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ওই বস্তুটার ভর কেন্দ্র দিয়ে এবং ওই সমান্তরাল একটি অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুটার ভর এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের গুণফলের যোগফলের সমান। তাই দেখো যে আই প্রাইম সমান সমান বি এর সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস এম এইচ স্কয়ার, এম হচ্ছে বস্তুটার ভর আর এইচ স্কয়ার হচ্ছে দুইটা অক্ষের মধ্যবর্তী দূরত্ব। আই প্রাইম সমান সমান আই প্লাস এম এইচ স্কয়ার। এই যে এই অংশটা সমান্তরাল অক্ষ উপপাদ্য, আমরা এই উপপাদ্যটা পূর্বেই আলোচনা করেছি। এবার আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই। মানগুলো যদি বসাই, আই প্রাইম আই হচ্ছে কত? 250। আমরা পূর্বেই এটা বের করে নিয়েছি, 250 কেজি 3 নাম্বার প্রশ্ন থেকে গ দাগের উত্তর থেকে আমরা এটা পাই, প্লাস এম হচ্ছে 10 কেজি আর এইচ হচ্ছে 2 মিটার। তাহলে আই প্রাইম হচ্ছে 290 কেজি মিটার স্কয়ার। এটা হচ্ছে আই প্রাইম, অর্থাৎ এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। এবার আমরা একটা কাজ আলোচনা করব যে একটি সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে, একটা সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। এটা আমাদের আজকের কাজ, এটা আমরা করব। এর অনেকগুলো প্রয়োগ আছে, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় অনেকগুলো আছে। আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। প্রথম এই অংশটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো, একটি সরু ও সুষম দণ্ডের, এইটা একটা সরু এবং সুষম দণ্ড ধরে নিলাম, এ এবং বি একটা সরু ও সুষম দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু দিয়ে, এইটা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্যের এক মধ্যবিন্দু দিয়ে, এই মধ্যবিন্দু দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে, এই দৈর্ঘ্যটা যেভাবে আছে তার লম্বভাবে একটা অক্ষ চিন্তা করি, গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। এই পি কিউ একটা অক্ষ ধরে নিলাম, এই দণ্ডের দৈর্ঘ্যের লম্বভাবে মধ্যবিন্দু দিয়ে গিয়েছে, তাহলে এর সাপেক্ষে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে। এই পুরো দণ্ডটার জড়তার ভ্রামক আমরা নির্ণয় করব। তাহলে আমরা মনে করি যে একটি সরু ও সুষম দণ্ড এবি দণ্ডের দৈর্ঘ্যের মধ্যবিন্দু ও দিয়ে, এই মধ্যবিন্দু হচ্ছে ও, এখানে এ ভুল লেখা আছে, এখানে হচ্ছে ও হবে, ও দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষ পি কিউ এর সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ধরে নিলাম আমরা দণ্ডের ভর, এই পুরো সমগ্র দণ্ডটার ভর ধরে নিলাম এল এবং দৈর্ঘ্য এল, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এই পুরো দৈর্ঘ্যটা হচ্ছে ছোট হাতের এল। তাহলে আমরা কি বলতে পারি? প্রতি একক দৈর্ঘ্যের ভর, একটু ভুল লেখা আছে, দৈর্ঘ্যের ভর, প্রতি একক দৈর্ঘ্যের ভর হবে কত? এম বাই এল। কারণ কি, আমরা এল দৈর্ঘ্যের ভর যদি এম হয়, আমরা একটা ঐকিক নিয়ম এখানে করতে পারি যে এল দৈর্ঘ্যের ভর এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত? এম বাই এল। তাহলে আমরা বলতে পারি প্রতি একক দৈর্ঘ্যের ভর এম বাই এল। অক্ষ থেকে এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্যের একটি ক্ষুদ্র অংশ বিবেচনা করি। আমরা এই যে অক্ষ পিকিউ অক্ষ থেকে এক্স দূরত্বে, এই যে এক্স দূরত্বে একটা ক্ষুদ্র অংশ ডিএক্স নিলাম, ক্ষুদ্র একটা অংশ আমরা ডিএক্স নিলাম। আমাদের কিন্তু প্রতি ক্ষেত্রে এই অংশটা নিতে হবে, এরকম ছোট একটা অংশ বিবেচনা করব। ছোট অংশটার জড়তার ভ্রামক নির্ণয় করে আমরা সমগ্র অংশটার জড়তার ভ্রামক নির্ণয় করব। তাই এই পিকিউ অক্ষ থেকে এক্স দূরত্বে একটা অংশ নিলাম ডিএক্স দৈর্ঘ্য। এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্যের ক্ষুদ্র অংশ বিবেচনা করি, তাহলে ক্ষুদ্র অংশের ভর কত হবে? ক্ষুদ্র অংশের ভরকে আমরা ধরে নিলাম ডিএম। তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি এম বাই এল হয়, আমরা পূর্বেই দেখেছি যে কি, প্রতি একক দৈর্ঘ্যের ভর এম বাই এল। তাহলে একক দৈর্ঘ্যের ভর এম বাই এল হলে ডিএক্স অংশের ভর হবে এম বাই এল ইন্টু ডিএক্স, এটার সাথে গুণ হবে ডিএক্স অংশের ভর। তাহলে সেই অংশটার ভরকে আমরা ধরে নিলাম ডিএম সমান সমান এম বাই এল ডিএক্স। তাহলে উক্ত অংশের সাপেক্ষে এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কত হবে? তাহলে আমরা ভর যেহেতু পেয়ে গেছি, তাহলে এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামককে আমরা ধরে নিলাম ডিআই। তাহলে ডিআই সমান সমান কত লিখতে পারি? ডিআই সমান সমান এক্স স্কয়ার ডিএম। কারণ আমরা জড়তার ভ্রামক কি জানি? জড়তার ভ্রামক, দেখো জড়তার ভ্রামকের সংজ্ঞা হচ্ছে কি, টোটাল ভর
ওই অংশটার ভর এবং ঘূর্ণন অক্ষতে তার দূরত্বের বর্গ, সামেশন অফ এম আর স্কয়ার। আমরা জানি আই সমান সমান সামেশন অফ এম আর স্কয়ার। এম হচ্ছে কি টোটাল অংশটার ভর, তাহলে এই ক্ষুদ্র অংশের ভর ডিএম, আর আর স্কয়ার হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব কতটুকু আছে, এক্স দূরত্বে আমরা ধরে নিয়েছি যে অক্ষ থেকে এক্স দূরত্বে ডিএম অংশ আছে, ডিএক্স অংশ আছে যার ভর ডিএম। তাহলে এক্স স্কয়ার ডিএম আমরা লিখতে পারি, অথবা ডিএম এক্স স্কয়ার, তোমরা যেটা লেখো কোনো অসুবিধা নাই। তাহলে দেখো উক্ত অক্ষের সাপেক্ষে এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক কত, ডিআই সমান সমান এক্স স্কয়ার ডিএম। এটাকে আমরা 1 নং দিলাম। এই সমীকরণটিকে আমরা -L/2 থেকে +L/2 সীমার মধ্যে সমাকলন করে পাই। এটা ছোট হাতের L/2 এর মধ্যে সমাকলন করব। কেন করব, টোটাল অংশটার জড়তার ভ্রামক যদি আমরা পেতে চাই, আমরা ক্ষুদ্র অংশ dx অংশের জড়তার ভ্রামক পেয়েছি, এইটা ডিআই, dx অংশের জড়তার ভ্রামক ডিআই সমান সমান এক্স স্কয়ার ডিএম। এটা যদি ছোট অংশের হয় তাহলে টোটাল অংশটার কত হবে, আমাদের অক্ষ থেকে, দেখো অক্ষ থেকে আমাদের দূরত্ব কত, আমরা একটু ঘুরে দেখে আসি। আমাদের এই দৈর্ঘ্য এ বি অংশের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে পি কিউ অংশটা কি মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু হলে আমরা যদি বাম দিকে আমরা কি বলি নেগেটিভ, আর ডান দিকে আমরা বলি পজিটিভ। তাহলে পুরো অংশটার দৈর্ঘ্য যদি এল হয়, এইটা যদি মধ্যবিন্দু হয়, তাহলে এই পি কিউ অক্ষ থেকে এ বিন্দুর দূরত্ব কত হবে, L/2 অর্ধেক, এবং বি বিন্দুর দূরত্ব হবে এটাও L/2। কিন্তু আমরা একটাকে যদি বাম পাশের অংশটাকে আমরা সাধারণত কি বলি, কোনো একটা অক্ষকে যদি চিন্তা করি, বাম পাশের অংশ নেগেটিভ এবং ডান পাশের অংশটা পজিটিভ, তাহলে এ থেকে এই পি কিউ এর দূরত্ব, এই অংশটাকে যদি আমরা বলি -L/2, তাহলে এই বি বিন্দু পর্যন্ত দূরত্ব পি কিউ অক্ষ থেকে, এইটাকে বলবো +L/2। তাহলে আমরা যদি -L/2 এবং +L/2 সীমা করি, তাহলে টোটাল এ বি অংশটার দৈর্ঘ্য পেয়ে যাব। এই জন্য আমরা বলছি যে -L/2 থেকে +L/2 সীমার মধ্যে আমরা সমাকলন করব। আমরা এই সমীকরণটিকে -L/2 থেকে +L/2 সীমার মধ্যে সমাকলন করে পাই। তাহলে কি পাবো আমরা, ডিআই কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আই পাবো, টোটাল অংশটার জড়তা ভ্রামক আই সমান সমান ইন্টিগ্রেশন 0 থেকে আই ডিআই। এই ডিআই কে যদি আমরা ইন্টিগ্রেশন করি 0 থেকে আই, ডিআই কে করলে আই আসবে, আর আই -0 সমান সমান আই থাকবে, এই জন্য 0 থেকে আই ডিআই ইন্টিগ্রেশন করা হয়েছে। তারপরে আই সমান সমান দেখো -L/2 থেকে +L/2, ডি এর মানটা আমরা বসিয়ে দিলাম, ডিআই সমান সমান কত, এক্স স্কয়ার ডিএম, এক্স স্কয়ার ডিএম। এই ডিএম অংশটা আবার কত, ডিএম মানে m/l ইন্টু ডিএক্স, সেই মানটা এখানে ডিএম এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। প্রথমে ডিআই সমান সমান এক্স স্কয়ার ডিএম বসাবো, এবং ডিএম এর মানটা আমরা বসাবো, ডিএম সমান সমান m/l ডিএক্স, সেই মানটা শুধু বসিয়ে দিলাম। এবং এইখানে সীমা দেখো এক্স এর মান পরিবর্তন, তাহলে এক্স এর মান যেহেতু পরিবর্তন, এখানে আই এর মান পরিবর্তন ছিল, তাহলে আই এর মান পরিবর্তন হলে আই এর সীমা দিতে হয়। এখানে এক্স এর মান পরিবর্তন বলে এক্স এর সীমা, তাহলে এক্স এর সীমা কতটুকু, -L/2 থেকে +L/2, আমরা পূর্বে দেখে আসছি সেটা। তাহলে এখান থেকে দেখো এখানে m/l, এম হচ্ছে কি দণ্ডের ভর, এল হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, তাহলে এম এবং এল এটা তো ধ্রুবক, এর তো পরিবর্তন নাই। যে দণ্ডটা নিয়ে আমরা কাজ করব সেই দণ্ডের ক্ষেত্রে এম এবং এল ধ্রুবক, ভিন্ন দণ্ডের ক্ষেত্রে ধ্রুবক নয়, কিন্তু একই দণ্ডের ক্ষেত্রে ধ্রুবক। যে ধ্রুবক অংশটাকে কি করব, আমরা বাইরে নিয়ে আসব, তাই m/l এই অংশটাকে আমরা বাইরে নিয়ে এসেছি। m/l অংশটা বাইরে নিয়ে এসে আমরা এই যে এক্স স্কয়ার ডিএক্স রাখলাম। এখন দেখো এক্স স্কয়ার ডিএক্স এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এই দুটো হচ্ছে চলক, তাহলে এক্স স্কয়ারকে করলে আমরা কত পাবো, আমাদের নিয়ম কি, যা থাকবে তার পাওয়ার 1 বাড়বে, অর্থাৎ এক্স স্কয়ার আছে 2 + 1 1 বাড়বে, ভাগ হচ্ছে সেই পাওয়ার দিয়ে ভাগ, তাহলে 2 + 1 কত 3, সেইটা 3 দিয়ে ভাগ হবে, তাহলে এখানে আমরা কত পাবো, x³/3।
এক্স টু দি পাওয়ার এন এর সূত্র তোমরা অ্যাপ্লাই করবে, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, সেই সূত্রটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা পাবো এক্স কিউব বাই 3, এবং এই সীমাটা এখানে বসিয়ে দিলাম -l/2 থেকে +l/2। আমাদের এই ইন্টিগ্রেশনের কাজটা শেষ হয়ে গেল। তোমরা ইন্টিগ্রেশনটা একটু ভালো করে দেখবে, তোমরা পূর্বে করে আসছো, কাজে বিস্তারিত ব্যাখ্যা করলাম না। i সমান m/3l, এই 3টাকে আমরা বাইরে নিয়ে আসলাম m/3l। এবার দেখো আমাদের ইন্টিগ্রেশনের নিয়ম কি, আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে এক্স এর জায়গায়, এক্স হচ্ছে চলক, এই এক্স এর জায়গায় আমরা আপার লিমিট বসাবো। তাহলে এক্স এর জায়গায় আমরা বসাবো কত, +l/2 প্রথমে। তাহলে এক্স এর জায়গায় 3টাকে তো আমরা পূর্বেই বাইরে নিয়ে এসেছি, এক্স এর জায়গায় l/2, তাহলে l কিউব, যেহেতু কিউব আছে তাহলে l কিউব বাই 2 এর কিউব, 2 এর কিউব কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে l কিউব বাই 8 মাইনাস, এটা হচ্ছে আমরা সূত্রের মাইনাস, এই ইন্টিগ্রেশন ভাঙার যে সূত্রের মাইনাস, সেই মাইনাস এইটা, এবং বিয়োগ লোয়ার লিমিট, তাহলে লোয়ার লিমিট কত, -l/2, তাহলে -l এর কিউব, আর নিচে আছে 2 এর কিউব, তাহলে 2 এর কিউব 8। তাহলে এটা থেকে আমরা কত পাই, এখান থেকে দেখো একটা মাইনাস আছে আর এখানে মাইনাসের কিউব, তার মানে একটা মাইনাস চিহ্ন বাইরে চলে আসবে, স্কোয়ার থাকলে প্লাস হতো, কিউব আছে মাইনাস, তাহলে এই মাইনাস আর মাইনাস মিলে প্লাস হয়ে যায়, তাহলে প্লাস হয়ে যায় l/8 প্লাস l/8। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি, 8 হচ্ছে লসাগু, তাহলে l³ প্লাস l³ 2l³, তাহলে 2l³ থেকে আমরা 2 আর 8 কাটা যায়, তাহলে কত হবে, এখানে নিচে থাকবে 4, তাহলে l³/4, তাহলে 4 আর এই 3 গুণ করলে 3 4 12, আর l³ আছে এখানে, আর এখানে একটা l আছে, তাহলে এই কিউব একটা এল চলে যায়, এখান থেকে কাটাকাটি করে একটা এল চলে গেলে থাকে ml²/12। তাহলে জড়তার ভ্রামক কত লিখতে পারি, i সমান ml²/12, এটা আমাদের ওই দণ্ডটার জড়তার ভ্রামক। তাহলে এবার চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব আমরা। মনে করি চক্রগতির ব্যাসার্ধ কে, আমরা পূর্বেই জানি যে চক্রগতির ব্যাসার্ধকে আমরা সাধারণত কে দ্বারা প্রকাশ করি, কে। তাহলে আমরা কি জানি, i সমান mk², এটাও তোমাদের জানা। তাহলে i আমরা ইতিমধ্যে পেয়েছি যে ওই দণ্ডটার জড়তার ভ্রামক কত, ml²/12, তাহলে ml²/12 সমান mk²। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কে এর মানটা আমরা বের করব, তাহলে এপাশে আমরা k² একবারে লেখা হয়েছে, k² সমান এই m আর m কাটা যায়, তাহলে m কাটা গেলে m কাটা যায়, এখানে থাকে কত, l²/12, তাহলে k সমান কত লিখতে পারি, k সমান k² আছে যেহেতু, তাহলে রুট হয়ে যাবে, k যদি আমরা বের করতে চাই তাহলে রুট হয়ে গেলে l²টা হয়ে যাবে l, আর 12 রুট হয়ে যাবে, তাহলে এটা আমাদের চক্রগতির ব্যাসার্ধ। তাহলে চক্রগতির ব্যাসার্ধ k সমান l/12। এরকম অনেকগুলো প্রবলেম আছে, তোমরা এই প্রবলেমগুলো একটু দেখবে, আমরা আরো 2-1টা প্রবলেম নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোয়। তোমাদের বাড়ির কাজ এটাও একটা প্রবলেম দেওয়া আছে, দেখো একই ধরনের তোমরা পারবে করতে আশা করি, তারপরে আমি করেই দেবো পরে। দেখো একটি সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত দিয়ে এবং দৈর্ঘ্যের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। আমরা ইতিমধ্যে যে সমাধানটা করলাম এটা ছিল একটি সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে, আর এখানে হচ্ছে এক প্রান্ত দিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে ওই অক্ষের সাপেক্ষে দণ্ডের জড়তার ভ্রামক কত হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। এটা তোমরা বাড়িতে করবে। আর একটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, চিত্রে পিকিউ দণ্ডটি, চিত্রে একটা দণ্ড আছে, দেখো একটা পিকিউ একটা দণ্ড, পিকিউ দণ্ডটি এ বি অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান, এই যে এ বি একটা অক্ষ এর সাপেক্ষে ঘূর্ণায়মান দণ্ডটির জড়তার ভ্রামক নির্ণয় করো। এই দণ্ডটার জড়তার ভ্রামক কত হবে নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে যেহেতু এক প্রান্ত দিয়ে, আমরা যেটা বাড়ির কাজ তোমাদের দিয়েছি তার উত্তর থেকে এই অংশটা করতে হবে। এই দুটো অংশ তোমাদের বাড়ির কাজ দিলাম, তোমরা বাড়িতে ট্রাই করবে, আর আমি তো আগামী ক্লাসে তোমাদের করিয়ে দিব। তারপরে তোমরা কমেন্ট বক্সে তোমরা এটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। তোমরা